শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, কলকাতায় অস্ত্রের দোকানের নজরদারি নিয়ে প্রশ্ন। নজরদারির দায়িত্বে কলকাতা পুলিশের অস্ত্র বিভাগ। নতুন অস্ত্র এলে ইন্সপেক্টরকে দেখাতে হয়। বিবাদী বাগের দোকানে ছিল না কোনো নজরদারি, পুলিশের কাছে কোনো তথ্য ছিল না, অস্ত্রের তথ্যও গরমিল ছিল। অতিরিক্ত অস্ত্রই কি পাচার হতো? কলকাতার অস্ত্রের দোকানে নজরদারি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। নজরদারির দায়িত্বে কলকাতা পুলিশের অস্ত্র বিভাগ। নতুন অস্ত্র এলে ইন্সপেক্টরকে দেখাতে হয়। বিবাদী বাগের দোকানে কি তাহলে কোনো নজরদারি ছিল না? পুলিশের কাছে কোনো তথ্য ছিল না, অস্ত্রের তথ্যও গরমিল ছিল। অতিরিক্ত অস্ত্রই পাচার হতো। আমরা শুনছিলাম যিনি বলছেন অস্ত্র দোকানের মালিক, তিনি বলছেন চেকিং হয়, পুলিশ আসে, চেকিং হয়। তারপরও তাহলে প্রশ্ন উঠছে, কিভাবে চেকিং হওয়ার পরও এই বেআইনি কারবার ধরতে পারা গেল না? বিবাদী বাগের দোকানে কি তাহলে কোনো নজরদারি ছিল না? সৈকত সরাসরি রয়েছে। সৈকত, অস্ত্রের তথ্যে গরমিল ছিল নাকি অতিরিক্ত অস্ত্র এসেছিল যা পাচার হয়ে যেত? কিভাবে তাহলে চলতো বেআইনি কারবার? তুমি যখন কথা বললে আর এক দোকানের মালিকের সঙ্গে, তিনি তো বলছেন পুলিশের নজরদারি থাকেই, তাহলে কিভাবে হলো? চেষ্টা করছে এসটিএফ এর গোয়েন্দারা এই বিষয়টা জানার জন্যই আজকের ওই দোকান, যে দোকানটি সিল করে দেওয়া হয়েছে, সেই দোকানের মালিককে এবং কর্মীদেরকে আজকে তলব করা হয়েছে এসটিএফ অফিসে। মূলত অন্য আরেকটি অস্ত্র দোকানের মালিক, যেটা রিপাবলিকে এক্সক্লুসিভলি যেটা জানিয়েছেন যে পুলিশি চেকিং হয়, রেগুলার হয়। তাহলে কি এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে যে এই যে দোকানটি সিল করে দেওয়া হয়েছে, সেই দোকানে যতটা স্টক আসছে, পুলিশকে যে নথি দেখানো হচ্ছে, সেই নথিগুলো ভুয়ো নথি তৈরি করে পুলিশকে দেখানো হচ্ছে যে 25টির জায়গায় 10টি আর্মস এবং 100টার জায়গায় হয়তো 80টা কার্তুজ দেখানো হয়েছে। এবং সেক্ষেত্রে বাকি যে স্টকগুলি এসেছে বা বাকি যে আর্মস বা অ্যামুনিশনস এসেছে, সেইগুলো কি পুলিশের কাছে লুকিয়ে যাওয়া হয়েছে এবং সেই জিনিসগুলোই কি তাহলে এই সমাজ বিরোধীদের কাছে, অস্ত্র ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়েছে? গোটা বিষয়টা জানতেই আজকে তদন্তকারীরা ওই সিল করে দেওয়া দোকানের মালিককে এবং কর্মচারীদেরকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন। মূলত সমস্ত নজরদারি যদি থাকে, তাহলে এই অস্ত্রগুলো বিক্রি হলো কি করে? যদি নজরদারি ছাড়াই অস্ত্র বিক্রি হয়ে থাকে, তাহলে নজরদারি কেন ছিল না? কোথায় ফাঁকটা রয়েছে? এই বিষয়টা জানার চেষ্টা করছে এসটিএফ। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সৈকতের সঙ্গে, এবং সৈকত যেরকমটা বলছিল যে নজরদারি চালাচ্ছে এসটিএফ, এই মুহূর্তে তদন্ত করে দেখছে। আমরা শুনে নেব রাজ্য সাধারণ সম্পাদক বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন। পশ্চিমবঙ্গের যে কোনো খারাপ কাজের সঙ্গেই তৃণমূলের যোগ পাওয়া যাবে। তার কারণ তোলাবাজি থেকে শুরু করে বেআইনি অস্ত্র কারবার, খুন, জখম, সুপারি কিলিং, টার্গেট কিলিং, সব কিছুর মধ্যেই দেখা যাচ্ছে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, ষড়যন্ত্রকারী তৃণমূল, করছে তৃণমূল, করাচ্ছে তৃণমূল। 26শে নির্বাচনে এরাই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, এই গাজী ব্রাদার্সরা, তারাই হচ্ছে বুথ দখল করবে, লুট করবে। তারপরে শুধু শাসক দল না, শাসক দল, পুলিশের একাংশ এবং দুষ্কৃতীদের এই ত্রিভুজ বা এই ত্রিকোণ প্রেমী পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে অশান্ত এবং অস্থির করে দিচ্ছে। লালবাজারের নাকের ডগায় দেখবেন শহরের সব ওই লাইসেন্স প্রাপ্ত বন্দুক বিক্রির দোকানগুলি রয়েছে। তার কারণ যাতে আইনি অস্ত্র বিক্রেতারাও কোনোভাবে বেআইনের দ্বারা প্রভাবিত না হয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে যাবো যে প্রশ্ন উঠছে বারবার, নতুন অস্ত্র এলে নাকি অস্ত্রের দোকানদারকে ইন্সপেক্টরকে দেখাতে হয়। তাহলে বিবাদী বাগের দোকানে কিভাবে বেআইনি কারবার হতো? কোনো নজরদারি কি ছিল না? পুলিশের কাছে কোনো তথ্য ছিল না? এবার যে খবরে নজর রাখবো, অস্ত্র চোরাচালানে ধৃত 2 তৃণমূল কর্মী। হাসনাবাদের 2 তৃণমূল কর্মী ধৃত। গ্রেফতার আশিক ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী। অস্ত্র নিয়ে ভোট লুটপাটের অভিযোগ, ভোটে অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। অস্ত্র চোরাচালানে ধৃত 2 তৃণমূল কর্মী। হাসনাবাদের 2 তৃণমূল কর্মী ধৃত। গ্রেফতার আশিক ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন।
বেআইনি অস্ত্র রাখার জন্য এরা মেনলি কি করছে এরা মেনলি তৃণমূলের গুন্ডাগিরি করার জন্য এরা করছে বেআইনি ভাবে অস্ত্র দিয়ে অস্ত্র লেনদেন এবং বিক্রি কারবারও এরা যা করছে সে জানা যাচ্ছে যে শাসক দলের লোকজন, এইটাই আমরা জানি। এই আগুন অস্ত্র নিয়ে এরা কি করছে মনে করছে? এরা হচ্ছে ভোট লুট করার ব্যাপার নিয়েই সব সময় আছে, মানুষকে ওদের সাথে নেই, ওদের পাশে নেই, মানুষকে জোর করে ওদের দলে রাখার চিন্তা ভাবনা নিয়ে এরা এগিয়ে আছে। এটা তৃণমূলের বিষয় না। যখন তিনি তৃণমূলে ছিলেন তখন তো কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। আপনারা ভালোভাবে এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন, 2021 সালে বাবু মাস্টার সঙ্গে তারা বিজেপির সঙ্গে ছিল, তারা পঞ্চায়েত ভোটটাও বিজেপির হয়ে করেছে। তৃণমূলের যোগ কিভাবে বলছেন আপনারা? তারা 2020 লাস্টের দিকে বিজেপিতে জয়েন করেছে এবং বিজেপির যা কাজ তারা সেই কাজই করছে। একেবারেই আজগুবি এবং ভিত্তিহীন কথা। তার কারণ ওই যে অভিযুক্ত যাদেরকে এসটিএফ গ্রেপ্তার করেছে তাদের সাথে যে সরাসরি শাসকযোগ রয়েছে এর একাধিক প্রমাণ আছে। কারণ ওনাদের স্ত্রীরা পঞ্চায়েতের মেম্বার ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং ওরা বিভিন্ন তৃণমূলের নেতাদের সাথে একই ছবিতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই নতুন করে আর প্রমাণ দেওয়ার কিছু নেই, ওরা আমাদের দলের সাথে কোনোভাবেই যুক্ত নয়, তার কোনো প্রমাণও নেই। তাই এই সমস্ত কথা বলে বাজার গরম করে লাভ নেই। বাংলার মানুষ জানে বোমা গুলি বন্দুকের সাথে বাংলায় কোন রাজনৈতিক দলের সহাবস্থান। আর এই যে ঘটনা, এই ঘটনায় এনআইএ তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী এর শিকড় অনেক গভীরে, তার শাস্তির ব্যবস্থা হোক। ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে 15ই আগস্ট একটা ঘটনা আমরা দেখেছিলাম, কয়েক হাজার মানুষ মোটরবাইক নিয়ে, প্রত্যেকটা মোটরবাইকে 2 জন করে এবং প্রত্যেকের কাঁধে 2টো করে বন্দুক নিয়ে এখান থেকে মিছিল করে গিয়েছিল হাসনাবাদ থানার দিকে এবং সেই মিছিলের পিছনে পুলিশের গাড়ি স্বয়ং পাহাড়ে দিয়ে নিয়ে গিয়েছিল। এই যে প্রত্যেকের হাতে বন্দুক এখানকার মানুষ সেদিন দেখেছিল, সেই বন্দুক কিন্তু আজও উদ্ধার হয়নি। সেগুলো পরবর্তীতে প্রত্যেকটা ভোটে কাজে লাগানো হয়েছে এবং ভোট লুট করা হয়েছে সেই সমস্ত বন্দুক দিয়ে। তারই ফলশ্রুতি আজকে এই মানুষের বাড়ি বাড়ি এই সমস্ত কার্তুজ পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছে, বিক্রি করছে, ব্যবসা করছে। একটা লুটের কারবার চলছে বাংলাতে, সারা বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।